তো তুমি এখন ক্লাসটা শুরু করতে পারো। Hello everyone, this is Susmita Sarma from Chittagong Medical College, session 2018 and 19, and this is my second class in MedDB. And today our topic is overview for histology and embryology, and I'll be continuing that. If you have any questions regarding any of the topic that I'll be sharing with you today, please let me know in the chat box or through the Facebook comment. So without delay, let's start. So আমার ফার্স্টে টপিকটা হইলো যে হিস্টোলজি অ্যান্ড এমব্রায়োলজি, যে নিয়ে আমরা এখন ডিসকাস করতেছি। সো সি হিস্টোলজি, এই ওয়ার্ডটাকে একটু আগে বুঝে, লেটস আন্ডারস্ট্যান্ড হোয়াট ডাজ ইট মিন। সো হিস্টো এর মিনিং হচ্ছে, হিস্টো রিফার্স টু টিস্যু অ্যান্ড logy refers to study. So anatomy, you will basically get this word logy, L-O-G-Y, logy, a lot of time, and logy meaning hoche study. So whenever you see the word that ends with logy, the first thing that comes into your mind is it refers to study of something. So here we have histo, so it refers to the study of tissue. Same in the same way, let's say we have the word like osteo. Then osteo meaning ta hoche ki bone. তো osteology meaning কি হইলো, স্টাডি অফ বোন। সিমিলারলি আমার আরেকটা ওয়ার্ড হইলো কি এমব্রায়োলজি, যে ওয়ার্ডটা আমার আরেকটা টপিক আজকে এমব্রায়োলজি। তো আবার এই ওয়ার্ডটাকে একটু ভেঙে নি। সি লজি এর মিনিং হচ্ছে স্টাডি, এন্ড এমব্রো এর মিনিং হচ্ছে কি, যেটা এমব্রো ফর্ম হচ্ছে বডিতে when after fertilization during while we are in our mother's womb. So logy হচ্ছে স্টাডি এন্ড এমব্রায়ো হচ্ছে স্টাডি অফ এমব্রায়ো। সো এইটা হচ্ছে কি, ভাইয়া আমার সাউন্ডটা কি একটু ক্লিয়ার আসতেছে? Can someone please respond if my earphone is working well or not? দেন হচ্ছে আমার আজকের টপিকটা হচ্ছে কি হিস্টোলজি এন্ড এমব্রায়োলজি। তো হিস্টোলজি এন্ড এমব্রায়োলজি বলার আগে আমি আবার একটু অ্যানাটমি এর একটু ডিসক্রিপশন দিয়ে দিই। সো আমি এই কথাটা আগের ফার্স্ট ক্লাসেও বলছি, আবার একটু রিপিট করছি। সো সি অ্যানাটমি হচ্ছে, whenever we are studying anatomy এর তিনটা ভাগ আছে, ওকে, তিনটা অংশ আছে। একটা হইলো গ্রস, এই গ্রসের ভিতরে তোমার পড়ে কি একটা সফট পার্ট আর একটা হচ্ছে হার্ড পার্ট। হার্ড পার্ট ভিতরে we will study about bones and soft part ভিতরে we will study about viscera. দেন গ্রসের ছাড়া আমার দুইটা ইম্পর্টেন্ট যে টপিক ডিভিশনটা হইলো, ওইটা হইলো হিস্টো এন্ড এমব্রায়োলজি। So what we see generally, আমার টেন্ডেন্সিটা কি থাকে whenever in first year, gross anatomy আমার জন্য এত বেশি ইন্টারেস্টিং, কারণ এখানে আমরা ফার্স্ট we feel like doctors, আমাকে একটু like we feel some of the doctor vibes because we are holding the viscera, we are holding the bones, that we almost completely forgot about histo and embryo. মানে this histo and embryo generally this comes under the neglected topic of first year. And আমি আজকে আমার প্রথম বিষয়টা হইলো why should you not ignore histology and embryology. এই histology and embryology how tendency কেন এটা থাকে যে তুমি এটা এই দুইটা টপিককে তুমি ইগনোর করবা, and আমার কনসার্নটা হবে কি তোমাকে এটা কেন পড়তে হচ্ছে না, like why should you not do that, history and embryology কে তুমি কেন নেগলেক্ট করবা না। সো সি আমি একটু ডেমো দিতেছি how your exam looks like. You have card exams, right? আইটেমের কথা আমি বলতেছি না। কার্ড এক্সামে তোমার কি হয়, সো তোমার ফার্স্ট কার্ডটা হবে কি থোরাক্স কার্ড। সো থোরাক্স কার্ডে তোমাকে you will get like 7 questions written in, and ওই 7 questions এর মধ্যে তোমার অপশন থাকবে যে you have to like answer 5 of them,
and এই টাইমে ম্যাক্সিমাম আমরা কি করি, ইউ উইল চুজ অনলি দ্য গ্রস কোয়েশ্চেন, কারণ গ্রসটা আমি বেশি পড়ি, গ্রসের আমার একটু মানে we have more liking towards the gross part, so you will clearly ignore the histology part or embryology part, and এটা আমিও করছি, এটা একদম ন্যাচারাল একটা টেন্ডেন্সি, until and unless if the question is not compulsory, we generally have we generally skip questions for embryology and histology. দেন কার্ডের পরে তোমার টর্ম পরীক্ষা আসবে, টর্ম পরীক্ষাতে আবার সেম জিনিস, তোমার দুইটা গ্রুপ থাকবে, গ্রুপ এ এন্ড গ্রুপ বি। একটা গ্রুপে তুমি তোমাকে কোয়েশ্চেন ধরবে যে থোরাক্স থেকে, এন্ড গ্রুপ বি তে মেবি তোমার কোয়েশ্চেন থাকবে ইউজুয়ালি যে নর্মাল প্যাটার্নটা আছে, তোমার নেক্সট গ্রুপে থাকবে আপার লিম্ব, ঠিক আছে। দেন আবার thorax and upper limb তোমরা কি করবা, লাইক আমরা কি করি জেনারেলি, we choose the gross question and we completely neglect the embry and thorax question. দেন এখন আমি দেখাচ্ছি আমার প্রপার কোয়েশ্চেন, এটা হচ্ছে এটা ছিল আমার প্রপার কোয়েশ্চেন, একটু ওকে just a little bit. Okay, maybe আমি পাচ্ছি না এখন, but I'm sorry I missed that slide, I missed that photo. So what you get in prof, you'll have two paper. In paper 1 you will have two group, one will be group A and another will be group B. So a group এ তোমার শুধু কোশ্চেনটা কি থাকবে from histo and embryo. So whatever the question that you tend to ignore during term card, all that question will come as a whole separate group. The group theke you cannot choose, you have to attempt that question no matter what. So this is why first thing written er jonno tomake why you cannot ignore histo and embryology for written question is, later on in prof you will have a separate group dedicated just for histology and embryology. So it is better that we start practicing how to write answers for histology and embryology from card itself and tom itself. Eta holo examination point of view theke how and why you should not ignore histology and embryology. Then next jinishta hoilo ki, whenever we are giving any viva, ঠিক আছে, তোমার ভাইভাতে কি হবে যে you are holding you'll have either a hard part, you'll have either a soft part, ঠিক আছে। So whenever you are getting any bones, for example আমার last ক্লাসে যেটা ছিল sternum, দেন তোমার sternum ধরার পরের সাথে সাথে তোমার একটা কোশ্চেন হইতে পারে, আচ্ছা এই যে তুমি ধরতেছো এটা তো sternum, এটা নাকি একটা বোন, তো এই কোন বেসিক টিস্যু এর মধ্যে থাকবে। এন্ড আচ্ছা যদি আচ্ছা তোমাকে হার্ড পার্ট থেকে হিস্টোলজিটা ধরলো না, কিন্তু সফট পার্ট থেকে অবশ্যই তোমাকে হিস্টোলজিটা ধরতে পারে। সো histology also comes in your gross part in the part of the viva. Then histology এর interrelation থাকতেছে especially when we are reading respiratory system, we are reading reproductive system, without knowing the histology we do not understand how the system works. ওকে, সো এই একটা পয়েন্ট হলো কেন এটা রিলেশন আছে, হিস্টোলজির ইন্টার রিলেশন আছে দুইটাই, একটা গ্রস অ্যানাটমিতে আছে এন্ড অন্য সাবজেক্টেও আছে। সো দিস ইজ ওয়াই উই শুড নট ইগনোর হিস্টোলজি, অ্যানাদার পয়েন্ট। এন্ড এমব্রায়োলজি হচ্ছে, এমব্রায়োলজিতে you cannot know about the defects until you do not know what is normal. এমব্রায়োলজিতে আমরা কি পড়ি, নর্মাল স্ট্রাকচারটা কেমনে ফর্ম হবে এন্ড নর্মাল স্ট্রাকচার ফর্ম হওয়ার জন্য কি কি প্রসেসটা আছে। যদি আমি নর্মাল প্রসেসটাই বুঝি নাই, দেন হাউ ক্যান উই এক্সপেক্ট টু নো হোয়াট ইজ অ্যাবনর্মাল। সো দিস ইজ ওয়াই ইউ শুড নট ইগনোর এমব্রায়ো। সো আমার আজকের মেইন আমার এখন পর্যন্ত আমার পয়েন্ট একটাই ছিল, why you should not ignore histology and why should you not ignore embryology. এখন আমি আবার এই টপিকটাতে যাচ্ছি, if you already like histology and embryology, which is very rare, and congratulations if you already like histology and embryology, then now let's see how we read this subject. So see, histology te ami ki kori, exactly histology te what do we do? So যেমন আমার মেডিবি থেকে একটা ক্লাস হয়েছিল সফট পার্টে হার্ট রিগার্ডিং হার্ট, ডেমো অফ হার্ট।
So this is how you hold the heart. যেটা তুমি দেখতেছো when you give the demo, you are holding the heart, you will say okay, this is the anatomical position of heart, it has this chamber. যদি আমি এই হাড়টা থেকে একটু অংশ একটু অংশ কেটে মাইক্রোস্কোপের আন্ডারে দেখি, দেন এই সিম্পল প্রসেসটা হইলো কি হিস্টোলজি। আমি সব অর্গান থেকে আমরা যে কেউ ভিসেরা থেকে যদি একটু অংশটা কেটে নিয়ে মাইক্রোস্কোপের ভিতরে দেখতেছি, দেন ওই সিম্পল জিনিসটাই হইলো কি হিস্টোলজি। যেমন এখন যে আমি হার্টের যদি একটু পার্ট কেটে এটা স্টেনিং করে, মানে like there is a lot of procedure that goes on that we actually study in histology, then we tend to find this is what we see in the histology. So আমি হিস্টোলজিতে পড়ি কি, হিস্টোলজিতে হচ্ছে স্টাডি অফ টিস্যু। এখন টিস্যু ওয়ার্ডটা দেখো কি, টিস্যু ইজ নাথিং বাট দ্য কালেকশন অফ সেল। মানে আমরা ফ্রম ভেরি বিগিনিং অফ আওয়ার ক্লাস from 6th class or 7th class আমরা যে বুঝি cell is the structural and functional unit of life, and collection of cell is known as the tissue. So আমরা হিস্টোলজিতে আমরা কি করতে চেষ্টা করি, আমি চেষ্টা করি যে সব ভিসেরার সব টিস্যু এর সেলুলার স্ট্রাকচারটা কেমন আছে। এই সেলটা যেমন হচ্ছে সি দিস ইজ ওয়ান সেল, ওকে, ফর দিস সেল whether this cell is cubical like this, whether the cell is columnar, whether cell is just flat, or whether the cell looks like it is one layer but it is double layer. এই সব যে differences আছে এটা আমি we try to differentiate in the histology. So first of all, let's this is what all the histology is about. We tend to find out how the tissues look like, how the cells look like under the microscope. So এখন আমি হিস্টোলজি এর আমার যে আমি আজকে বেসিক কভারটা করতে পারবো না, কারণ আমি শুধু ওভারভিউটা দিতেছি যে হাউ ইউ শুড অ্যাপ্রোচ দিস টপিক। সো এই হিস্টোলজি ইজ নট পসিবল উইথাউট ড্রয়িং। ইউ উইল হ্যাভ one whole practical file dedicated just for histology where you have to draw all the things, and এখানে ভয়ের জিনিস কিছু না। আমি আবার বলতেছি যে whatever you are studying in the gross, ওই গ্রসের জিনিসটা তুমি যদি মাইক্রোস্কোপের ভিতরে দেখো ওইটাই হলো হিস্টোলজি। যেমন আমার ফার্স্টের দিকে in the first term we read about the blood vessels, so ওই blood vessels এর ক্যারেক্টারিস্টিকটা কেমন, এখানে যে তিনটা লেয়ারটা আছে চারটা লেয়ারটা আছে, এটা আমি পড়বো কোথায়, হিস্টোলজিতে। তো হিস্টোলজি এর ফার্স্ট মেইন সিম্পল জিনিস আর ইনফ্যাক্ট হোল অ্যানাটমি এর সিম্পল ফার্স্ট টপিকটা হচ্ছে 4 টাইপ অফ টিস্যু। আমার বডি সিস্টেমে যে কোনো অর্গান সিস্টেম আছে ওইটাকে আমি চারটা ভাগে লাইক উই ক্যান ডিফারেন্সিয়েট ইট ইনটু দ্য 4 গ্রুপস। এটা একটা হইলো এপিথেলিয়াল টিস্যু, একটা হইলো কানেকটিভ টিস্যু, একটা হইলো নার্ভাস টিস্যু, আর একটা হইলো মাসল টিস্যু। যেমন দেখো যে বোনটা আছে, আমি বোনকে বলে ফেলছি এটা হইলো কানেকটিভ টিস্যু এর একটা এক্সাম্পল, এন্ড যে মাসলটা আছে এর মাসলের আলাদা হইলো কি মাসল টিস্যু। আমার যে হার্টটা ছিল, হার্ট ইজ অলসো হোয়াট, কার্ডিয়াক মাসল, সো দিস অলসো কামস আন্ডার দ্য মাসল টিস্যু। Then তুমি আবার অ্যাবডোমেনে যাওয়ার টাইম we will read about like liver, we'll read about lungs and so on. So এই জিনিসটা কোথায় পড়ে, এটা পড়ে এপিথেলিয়াল টিস্যুতে। and যে আমার লাস্ট টপিক পড়ে ইউজুয়ালি ব্রেন অ্যান্ড আইবল অ্যান্ড স্পাইনাল কর্ড, ওইটা পড়ে কোথায়, আমার নার্ভাস টিস্যুতে। So before we even start reading about the organ, we should know about these 4 main type of the tissues in the body. একটা হইলো epithelial tissue, একটা হইলো connective tissue, একটা হইলো muscle tissue, and একটা হইলো nervous tissue. Then additionally কি থাকে যে epithelial tissue and connective tissue মধ্যে we have some differences, we have some similarities. So always try to read epithelial tissue and connective tissue too closely. যেমন দেখো যে তুমি ইভেন এই ফিগারটাতে বুঝতে পারছো যে epithelial টিস্যুতে this is one cell and this is another cell, and in case of the connective tissue this is one cell and this is another cell. So see, in cases of the epithelial tissue the two cells are quite close to each other, দুইটা সেলস এর মাঝখানে কিছু গ্যাপটা থাকতেছে না, কিন্তু সেম জিনিস কানেকটিভ টিস্যু এর ক্ষেত্রে দুইটা সেলের মধ্যে একটু ম্যাট্রিক্স মধ্যে একটা থাকতেছে, we have some portion here, এই পোর্শনটাকে আমি বলি এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স।
এক্সট্রাসেলুলার বললে কি সেল থেকে বাইরে যে অংশটা আছে ওইটাকে আমি বলি এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স সো এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স we have abundant for connective tissue but we do not have it the same for epithelial tissue. So similar like that, we'll have a lot of differences between epithelial tissue and connective tissue. Then muscle tissue hoche, this is completely like different from epithelial tissue and connective tissue, where we have like three differentiation. We have skeletal muscle, we have cardiac muscle and smooth muscle. পার্থক্যটা পড়তে হবে। and nervous tissue হচ্ছে এটা আলাদা একটা টার্ম। সো আমি কি বলতে চাচ্ছি, আমার যে ইনিশিয়ালি আমার ভিসেরা গুলা থাকে, বোন গুলা থাকে, this usually comes under epithelial tissue and connective tissue. So before you start reading about those organ, make sure you have a clear idea about what epithelial tissue is like and what connective tissue is like. এখন তোমার হিস্টোলজি ইউ ডোন্ট ইভেন হ্যাভ টু রিড ইট সেপারেটলি। তুমি যখন গ্রস পড়বা ওইখানে রিলেটেড হয়ে থাকবে যে when we read about bones, যে আমি স্টেনাম পড়ছি, স্টেনাম পড়ার টাইম আমি বলছি যে okay, this is a very bad diagram but see, this is manubrium and this is body. ম্যানুব্রিয়াম আর বডির যে মাঝখানে একটা জয়েন্টটা ফর্ম হবে, এটাকে আমি বলতেছি ম্যানুব্রিয়াস্টার্নাল জয়েন্ট। এন্ড এই জয়েন্টের আমি একটা ডিভিশন করছি, কিন্তু এটাকে আমি বলতেছি সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। সো এখানে আমরা যদি আমি বলছি যে এটা সেকেন্ডারি কার্টিলেজিনাস, দেন অবভিয়াসলি প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্টটাও আছে। সো যে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট আর সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট, এটা তুমি কোথায় পড়বা? এটা আসবে আবার কি হিস্টোলজিতে। So whenever we read about the gross anatomy, histology will come side by side. So make sure you have both the books in front of you while you read these topics. এখানে যে don't keep it as to read it later, মানে আমি জিনিসটা পরে পড়বো এভাবে, like don't postpone it, একটু পড়ে ফেলো। Like when you do like that, it will be easier to cover the whole course, because this course, trust me, is very vast. And jodi tumi ekটু but as a whole complete korte thakba, then it will be easier to know about this topic. Then ekhon chole ashi je how to read this topic, আমি একটু বলে বিবেচনা করছি। দেন বুকসটা কি ফলো করবা। সো আমার যে মেইন বইটা হলো এটা হলো জনকুইরা, and but normally যে the book that we normally follow is the textbook of histology practical guide, JP Gunasagara, and we also have our popular Arif book. Whatever that is feasible for you, please go with that. And especially for histology, lecture slides, whatever that teacher teaches you is more fun and it is more easier to understand. It sounds big money, like anatomy পড়ার time gross other than gross সবই জিনিসটা আমাকে লাগে যে আমি এটা কেন পড়তেছি, বাট ট্রাস্ট মি এভরিথিং উইল কানেক্ট এট দ্য এন্ড। এটার আমি সিম্পল এক্সাম্পলটা এখন দিতেছি। সো সি, যেহেতু আমার রিসেন্টের টপিক হচ্ছে হার্ট, এন্ড হার্টে আমি যে বলছি কার্ডিয়াক মাসল। সো এই টপিক এই বোর্ড টাইটেলে দেখো যে আমি বলতেছি এখানে স্কিম্যাটিক। সো ইউ উইল গেট দিস ওয়ার্ড again and again in anatomy. Schematic meaning hoche ki je the drawing that we draw so is to make easier for understanding. So see, I can draw heart like this, and I can say this is right atrium, this is right ventricle, this is left atrium and left ventricle. So eta hobe ki eta hoche schematic drawing, whatever drawing that we make so is to make it easier for understanding. You won't get this in the real life. I mean je age you'll see a cardiac muscle like this when you see the microscope, but আমি যেহেতু এটা থেকে তো আমি বুঝতে পারবো না, তো সো we make the schematic diagram. So schematic diagram এ তুমি কি দেখবা? So see, this is cardiac muscle. একটু দেখলে তুমি বুঝতে পারছো যে muscle, these are always like cylindrical in structure no matter what. Then আবার তুমি কি দেখতেছো এটার একটু ব্রাঞ্চিং আছে এখানে, and এই ইম্পর্টেন্ট পয়েন্টটা যে এখানে লেবেল করে আছে এইটাকে বলতেছে ইন্টারক্যালেটেড ডিস্ক। সো আমি হিস্টোলজি পড়তেছিলাম কার্ডিয়াক মাসলে, আমি জেনে ফেলছি যে কার্ডিয়াক মাসলের মেইন ডিফারেন্সিয়েটিং পয়েন্টটা হইলো কি এখানে ব্রাঞ্চিং আছে এন্ড এখানে ইন্টারক্যালেটেড ডিস্কটা আছে। সো এটা জানলে আমার লাভটা কি হইলো, আচ্ছা এটার কানেকশন আছে। এটার কানেকশন তুমি কোথায় পাবা? তুমি ফিজিওলজিতে পাবা। সো এটার এক্সপ্লেনেশনটা হইলো কি, সো সি don't see any other thing in the diagram apart from this point. This is known as the gap junction. So see, when you have this one cell here, we have another cell here. So the
the two cells for their common function, they have to communicate with one another. And a communication, the intercellular communication, we have too many types of intercellular communication, like gap junction, we will have desmosomes, we will have hemidesmosomes, and so on. এর মধ্যে একটা one of the type of intercellular communication টা হইলো কি gap junction. Gap junction বললে কি, if I guess you have also been taught about the membrane physiology, where we learn about the ions. So see, ions from this cell, like sodium, potassium, can travel into the next cell through this gap junction. ঠিক আছে? And এই যে gap junction টা আছে, this is present in an enormous quantity. It is present in a large amount in the intercalated discs. So এখানে এটার বুঝার benefit টা হইলো কি, so see, this is cardiac muscle and we have like intercalated disc. So in intercalated discs we have lot of gap junction. When we have lot of gap junction, it makes the transport of ions very easy. Ions can move very easily and very fastly. Because of this, কারণ আমার যে সিগন্যালটা আছে, যে হার্টের আবার যে চারটা পোর্শন হইলো, রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিয়াম and right dono atrium থেকে ventricle, the ions can pass very easily and very fastly. So this property of the cardiac muscle is actually known as functional syncytium. এটা হইলো আপনার কি ফিজিওলজিতে কানেকশন। আমি পড়তেছি হিস্টোলজি, বাট আপনি দেখতে পারেন যে এটার কানেকশন ইভেন ফিজিওলজিতে আছে। Functional syncytium meaningটা হইলো কি, whenever we find any top force in anatomy, let's try to break it down. So see, syn refers to same, joint, whereas cytium refers to cell. If the cells have a lot of gap junction within them, so that the ions can pass very easily, instead of acting as a tissue, this whole structure will act as a single large cell. And a topic, a single large cell, a concept টাকে আমি বলি কি functional syncytium. মানে হচ্ছে because of a large number of gap junction present in the cardiac muscle, which are actually present in the intercalated discs, the transfer of ion, the transfer of conduction is very fast, and the cardiac muscle or heart will act as functional syncytium. So see, whenever we try to relate one topic with another, it becomes interesting, and you have to search for your own ways how to make the topic interesting. And for that, you have the mentors in Medivi, you have your main books. When you follow the main books, you will find the interrelation. কারণ anatomy শুধু anatomy এর boundary ভিতরে থাকবে না, and physiology তে শুধু physiology এর যে টপিক গুলো আছে ওইটা থাকবে না, you will have the interrelation. This is why you should read the main book, because in main book you'll get all of this context. So this was all about the histology. So histology te ami bolchi je histology er meaning ta ki, histology te age ki porba, histology er boi kon follow korba, and histology why you should read for written, why you should read for viva, and how it is related to other topic. এখন আমার আজকে যে নেক্সট টপিকটা ছিল ওই টপিকে চলে যাচ্ছি, and ওইটা হচ্ছে embryology. So embryology means what? In embryology we are reading about how we develop from like one single cell to this whole organism, to this whole human body. A whole detail process টাকে আমি পড়বো অ্যানাটমিতে, and এই টপিকের নামটা হইলো কি embryology. So embryology আগে হচ্ছে, this is divided into two group, embryology. So you'll have a general embryology and you'll have a systemic embryology. General embryology তে তুমি আমরা পড়বো কি যে how first of all ovum and sperm will meet, and how there will be the next term, that is fertilization. আমি সব টপিকের একটু ইনফরমেশনটা দিব, so don't worry, even if this word sounds very vague right now, it will be easy when you are taught about it. Then next টপিকটা হইলো যে implantation. Next topic ta hoilo je blastocyst formation and gastrulation. If I talk more about it, it will be very
disturbing for you, so I'm stopping it right here. So general embryology হচ্ছে before even any organ system start to form, what are the basic process that happens till then. মানে হচ্ছে আমার ফার্স্ট যে সিস্টেম, ইউজুয়ালি দ্য ফার্স্ট সিস্টেম দ্যাট ডেভেলপস দ্য সার্কুলেটরি সিস্টেম, এর আগে যে বেসিক জিনিস কেমনে ফর্ম হয় ওইটা আমি পড়বো কোথায়, জেনারেল এমব্রায়োলজিতে। দেন নেক্সট টপিকটা আছে আমার সিস্টেমিক এমব্রায়োলজি। সিস্টেমিক এমব্রায়োলজিতে কি, আমি আবার যাচ্ছি কোথায়, হার্টে। সো সি this is how heart develops. So how heart develops, this is like in the gastrulation phase, we'll have this primitive streak and we have this arterial tubes. If I start it from now, it will be more vague. So this will be taught to you later on. আমি যে বুঝাইতে চাচ্ছি যে whenever you are reading any system, suppose তুমি আমরা এখন হার্ট পড়তেছি, সো আমি হার্টের ডেভেলপমেন্টটা পড়বো। আমি যখন লংস পড়বো, এখানে লংস কেমনে ডেভেলপ হচ্ছে ওইটা পড়বো। এন্ড আবার আমি যখন স্টোমাকে চলে যাব, আমি আবার স্টোমাক কেমনে ফর্ম হবে ওইটা পড়বো। এখানে একটু টফ, একটু ডিফিকাল্ট জিনিসটা কি, আমি উই আর ফার্স্ট গিভেন মোর প্রায়োরিটি টু জেনারেল এমব্রায়োলজি, এন্ড জেনারেল এমব্রায়োলজি পড়তে একটু সময় লাগে। সো ওই সাথে সাথে আমার কিন্তু গ্রস অ্যানাটমিও চলতেছে। সো ইট টেকস আ ওয়াইল টু গেট অ্যাডজাস্টেড, কারণ আমি ফার্টিলাইজেশন না বুঝে আগে তো আমি হার্টের ডেভেলপমেন্টটা বুঝতে পারবো না। সো একটু গ্যাপ থাকবে, ওই গ্যাপের আমরা কি করতে পারবো যে আমি আগে থেকে যদি জেনারেল এমব্রায়োলজি এর টপিকের একটু ইনফরমেশনটা নিয়ে নিই। সো ইফ ইউ নো সামথিং অ্যাবাউট দ্য জেনারেল এমব্রায়োলজি, ইভেন বিফোর উই proceed to read about the heart, it will be easier for us. So here there is not better chance than self-study. We have to study ourselves, we have to know the topic, then it will be easier for us to read about this topic. And starting এ তো আমরা যে মুখস্থই করবো যে হার্ট পড়ার টাইম, যেহেতু আমার জেনারেল এমব্রায়োলজিও শেষ হচ্ছে না, এটা মুখস্থ করে নিব, কিন্তু পরে দেখবো যে অ্যানাটমি এত বড় একটা সাবজেক্ট যে সব কিছুই মুখস্থ করা সম্ভব না। So you'll forget it, then again you'll read it, but this time you'll know about it better because you have already developed the concept for the general embryology. So সিস্টেমে আমরা যে ফার্স্ট ডিফারেন্সিয়েটিংটা পয়েন্টটা হলো কি, জেনারেল এমব্রায়োলজি এন্ড সিস্টেমিক এমব্রায়োলজি। সিস্টেমিক এমব্রায়োলজিতে আমি অর্গান সিস্টেম হিসাবে যে স্পেসিফিক আছে যে সিভিএস, then হচ্ছে respiratory system, then হচ্ছে reproductive system, how these are developing, we'll read that. And general embryology তে হচ্ছে এর আগে কেমনে যে সব প্রসেসটা চলতেছে ওইটা পড়বো। সো আজকে আমি একটু বলতে চাচ্ছি about this general embryology. So general embryology পড়ার আগে, this doesn't come within your syllabus right now because this is ovary and this is reproductive system. It will be taught in your second term, but without having a little idea about how this Graafian follicle and ovum works, আমরা probably fertilization বুঝতে পারবো না। So আমি একটু চেষ্টা করতেছি। So no need to worry about. So this is an ovary যে তুমি দেখতে পারতেছো। সো এখানে যে আমরা এই নামটা দিয়েছি প্রিমোর্ডিয়াল ফলিকল। প্রিমোর্ডিয়াল ফলিকলের বেসিক মিনিংটা হলো কি, দ্য ভেরি ইনিশিয়াল ফলিকল, ডেভেলপমেন্ট কিছু হইতেছে না, এটা জাস্ট ওভারির ভিতরে থাকতেছে। দেন আস্তে আস্তে যে ইট উইল কিপ অন ডেভেলপিং এন্ড এটা ফর্ম করবে একটা ম্যাচিউর ফলিকল। এই মাঝখানে যে ফেজেস গুলো আছে এটা আমি একটু স্কিপ করে নিছি। সো এই ম্যাচিউর ফলিকলের নামটা হচ্ছে কি, গ্রাফিয়ান ফলিকল। Graafian follicle. এখানে one more important thing is you even in the first term, one of the written question that we get normally is draw the well level structure of the Graafian follicle and label its part. And what teachers most likely to know want to notice is how you spell Graafian follicle. So make sure the spelling is right, that for the Graafian follicle. So Graafian follicle আমরা যে দেখতে পারছি, this is ovum. And ovum में চারপাশে we have the covering of the cell, and we have this cavity. A cavity নামটা হইলো antrum. Okay, this is again a new word, don't get terrified. Antrum এর meaning like it is nothing but a space, a cavity within the ovum. এই মিনিংটা হইলো কি antrum, and it is a দুইটা, you can see clearly there are two lines of the cell.
So one is theca, next এর মিনিংটা হচ্ছে theca externa and theca interna. এই সব word গুলা হচ্ছে, this is all Latin words, so you can find their meaning separately. So initially nothing more to know. See, this is a Graafian follicle, it is formed within the ovary, and we have ovum within it. This is a follicle and we have ovum within it. So usually there is a process which is known as ovulation, from where this ovum will get released from the ovary. Okay, so this process is known as ovum. So ami jeta what we should know is, see, when the ovum was getting released from the ovary, we have ovum and we have some surrounding cells around it. Okay, so a ovum is a covering, যে সেল মেমব্রেনটা আছে যে দিয়ে কভার থাকতেছে, এই এর একটা স্পেশাল নাম আছে, এই নামটাকে আমি বলবো জোনা পেলুসিডা। একটু নতুন ওয়ার্ড, so if you repeat it 2 or 3 times you'll get used to it. So this is ovum and this is zona pellucida, and ovum এর চারপাশে around the ovum you will have some other cell, and এই সেলের নামটা হচ্ছে কি corona radiata. এটার মিনিংটা হইলো কি, যে ওভাম কে এটা ক্রাউনের মতো সারাউন্ড করতেছে, সো দিস ইজ ওয়াই ইট ইজ নোন এজ করোনা রেডিয়েটা। সো এখন আমি এটা কেন করতেছি, যে আগে ওভাম একটা ফলিকলের মধ্যে ছিল, ফলিকল ওভারির মধ্যে ছিল, এন্ড একটা প্রসেস হচ্ছে ওভুলেশন, যার কারণে ওভাম ওভারি থেকে রিলিজ হচ্ছে সারাউন্ডিং এ, এন্ড এই ওভামের আমি এখন কি পাচ্ছি, উই হ্যাভ ওভাম উইথিন ইট, এন্ড এটার যে সারাউন্ডিংটা আছে ওইটাকে আমি বলে ফেলছি যে জোনা পেলুসিডা, or surrounding the whole ovum we have few number of the cell, and this is known as the corona radiata. So eta ami portesi for fertilization. So see, what happens is, okay, unfortunately I lost some of my slides today, so ami to detail picture dite partechi na, and I'm very sorry for that. Eta ekটু technical problem, I don't know how it got deleted. Anyway, so see, এখন আমি যে প্রসেসটা এক্সপ্লেন করতেছি ওইটার প্রসেসের নাম হচ্ছে ফার্টিলাইজেশন। সো ফার্টিলাইজেশন, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিটেন কোয়েশ্চেন ফর your card, for your term, and also for your prof. It is almost like a sure question. What is fertilization and what are the process of fertilization? এর আগে আমি যে এক্সপ্লেন করে ফেলছি how the ovum will look like after ovulation. So see, we'll have the sexual intercourse and we have the sperm entering within the female body. So this is how the sperm will look like. Not a very good diagram, but again, this will be a tail, this is known as the head, and this is known as the acrosome. This is how the sperm looks like. Okay, and here we have the ovum. So sperm will reach where the ovum is. Usually this will be in the fallopian tube. So during fertilization there will be 3 phases, and these 3 phases, first phase টা হবে কি, sperm আগে pierce করবে or penetrate করবে কোথায়, corona radiata কে. So first of all, sperm will have to pass in between the corona radiata, and এটা হইলো first phase. Second phase টা হইলো কি, it will have to penetrate this lining which is covering the ovum, and this is known as the penetration of the zona pellucida. And third process এটা হইলো কি, you will have the fusion. So how these 3 phases occur, this is what we read in the fertilization. So এর আগে আমি আবার একটু এক্সপ্লেন করছি, we have ovum. ওভামের যে সেল মেমব্রেনটা আছে ওইটাকে আমি বলতেছি আফটার ওভুলেশন জোনা পেলুসিডা, এন্ড এর চারপাশে যে সেলগুলো আছে
which was present within the follicle, and during the ovulation it got exited out together with the ovum. এটাকে আমি বলতেছি corona radiata. And the sperm ta ase, it will have to go through these layers before it meets the ovum, and these 3 phases actually constitute the phases of the fertilization. Then এখন যে ডিটেলটা হবে যে sperm-এর acrosome cap আছে. So in acrosome cap there will be some of the proteases. So see what again, see the enzyme proteases mane ki, whenever you see ases in it usually signifies it is a enzyme, and since here it says it is a protease, it means that it will cleave protein. Mane ei enzyme ta protein ke it will break protein. So when the sperm is passing through it, it will release its enzyme, and the following other phases happen. So ekhane orogenesis ase, you will have to read about the capacitation, you'll have to read about some Jonah reaction. Eta ekটু details লাগবে, and এখন you'll need to have some more basic knowledge about it to know it clearly. So I'm not going into the depth of that because আজকের ক্লাস একটু শুধু ইন্ট্রোডাকশনটা ছিল। সো আমি জাস্ট এক্সপ্লেন করছি ফার্টিলাইজেশনে কি হয়। You'll have 3 phase of penetrating corona radiata, phase of penetrating zona pellucida, and next is formation of the nuclei. So a description that you will get in your next class probably. Then next topic, next point ta hoilo ki implantation hocche after the union of main ovum and sperm, মানে যে আমার ওভামের ভিতরে আর ওভাম এর ভিতরে যে ওভামের নিউক্লিয়াস আছে এন্ড স্পার্মের নিউক্লিয়াস, এই দুইটা মিট করলে আমি যে স্ট্রাকচার বলি এর নাম হচ্ছে জাইগোট। এন্ড এই জাইগোটটা अगेन ফিমেল ইউটেরাসে কেমন ইনসার্ট হইতেছে, এই প্রসেসটাকে আমি বলি ইমপ্লান্টেশন। সো देयर इज अ ফর্মেশন অফ জাইগোট এন্ড হাউ ইট গেটস ইনসার্টেড ইনটু দ্য ইউটেরাস, এই প্রসেসের নামটা হইলো ইমপ্লান্টেশন। দিস अगेन comes under the general embryology. Then এখন একটা ইমেজটা ছিল। সো সি this is the day 1 of fertilization, where we have 2 pronuclei মানে হচ্ছে কি the after entering into the ovum, the sperm nuclei will have some changes, and after touching the sperm nuclei, female nuclei will have some changes, and after these changes we don't call them nuclei anymore, we call them as the pronuclei. So this is about the fertilization. And after fertilization, next process ta hocche cleavage. Cleavage er meaning hocche there is the differentiation of this space shell, and then we have compaction, and we have this whole process, and all this process usually comprises the general embryology. So this is about general embryology. And yeah, embryology is not, though it seems very tedious at first, it is interesting. About it, of course, is how if you can't know what is wrong within the body, if you don't know what should be the normal position, how it should normally be formed, and ekhane interrelation ta thakteche ami histology je interrelation করছি between the histology and physiology. embryology তে আমি আবার ফিজিওলজি ইন্টাররিলেশন করতে পারবো। এখানের একটা এক্সাম্পল হচ্ছে কি, সো সি ইউ উইল রিড অ্যাবাউট দিস ওয়ার্ড ফোলিক অ্যাসিড in biochemistry. Okay, then if the pregnant female, they do not have or they do not consume sufficient amount of the folic acid during their pregnancy, then the babies will have some of the congenital anomalies. যে একটা বড় ওয়ার্ড হইলো যে congenital anomaly. Congenital meaning হচ্ছে that is present at birth. তোমার if the baby has any kind of the defect but that is present at the time of their birth, then ওই ডিফেক্টটাকে ওই অ্যানোমালিস গুলাকে আমরা বলি congenital anomaly. So আমি এখন কি বলছি যে if the pregnant women do not consume sufficient amount of folic acid, which is a vitamin that we study in the biochemistry, then the babies will have congenital anomaly.
ওকে, দেন এটা কেন হচ্ছে এটা আমি আবার পড়বো কোথায়, ইমরায়োলজিতে, when we read about the head tubes, when we read about the closure of the neural tubes and so on. So yeah, this was all about histology and embryology. How do we approach this subject? And for embryology, we generally follow book Langman, but Langman একটা deficit point কি আছে, so it Langman seriously assumes that we have the basic information, যে আমরা জানি এতটুকু, like we know about this point because this book is not, it was written by a foreign author for the foreign countries. So if we cannot know more about the more from the main book, you'll have the guidebooks written by very famous teacher, and you can always look over the YouTube for more kind of the lecture. You can follow again maybe for more kind of the lectures related to it. Yeah, so this was, I think, all about the today's class, histology and embryology. If you have any question, you may ask. Hello, Bhaiya. জি আপু। I don't think question gula ase. I can't check the Facebook live. Is there any question? Let's have some question. Yes, you can. ওকে, তোমাদের কার কোনো প্রশ্ন আছে?